আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিডিফিউজে। আপনাদের সঙ্গে আছি আমি শরফি দিবা। বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্পর্ক স্বাভাবিক করার উদ্যোগ আবারও অনিশ্চয়তার মুখে পড়েছে শেখ হাসিনাকে ঘিরে। বর্তমান বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম ভারত সফর নিয়ে দুই দেশ নীরবে প্রস্তুতি নিচ্ছিল। কিন্তু ৫ আগস্ট নয়াদিল্লির মাটিতে ভিডিও বার্তার মাধ্যমে শেখ হাসিনার রাজনৈতিক বক্তব্য সেই প্রক্রিয়ায় নতুন জটিলতা তৈরি করে। ২০২৪ সালের গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে শেখ হাসিনা ভারতে অবস্থান করছেন। বাংলাদেশে মানবতা বিরোধী অপরাধে তার মৃত্যুদণ্ড হয়েছে, তবে তিনি বিচার প্রক্রিয়াকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে প্রত্যাখ্যান করেছেন। এর মধ্যেই নয়াদিল্লি থেকে তার রাজনৈতিক বক্তব্য প্রচারিত হওয়ায় ঢাকায় তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। আরও বিস্তারিত থাকছে ওয়াহিদ ফারুকীর প্রতিবেদনে। বাংলাদেশ জানায় ভারতের মাটি ব্যবহার করে এমন রাজনৈতিক কর্মকাণ্ড চালানো গ্রহণযোগ্য নয়, যা বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতিকে প্রভাবিত বা অস্থিতিশীল করতে পারে। এরপর তারেক রহমানের ভারত সফরের জন্য একটি অনুকূল পরিবেশ প্রয়োজন বলে জানায় ঢাকা। একই সঙ্গে শেখ হাসিনা ও অন্যান্য পলাতক আসামিকে ফেরত দেওয়ার বিষয়ে ভারতের কাছে আবারও পদক্ষেপ নেয়ার আহ্বান জানানো হয়। তবে ভারত জানিয়েছে, শেখ হাসিনার প্রত্যর্পণের অনুরোধ এখনও দেশটির প্রচলিত আইনি ও প্রশাসনিক প্রক্রিয়ায় পর্যালোচনাধীন। বিশ্লেষকদের মতে বাংলাদেশ ভারত অচলাবস্থার মূল কারণ হয়তো শেখ হাসিনার প্রত্যর্পণ নয়, বরং ভারতে অবস্থান করে তার রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার সুযোগ। বাংলাদেশের সাবেক প্রেস মিনিস্টার ফয়সাল মাহমুদের মতে প্রত্যর্পণ এবং হাসিনার রাজনৈতিক কর্মকাণ্ডকে আলাদা বিষয় হিসেবে দেখা দরকার। প্রত্যর্পণ একটি দীর্ঘ ও জটিল আইনি প্রক্রিয়া, কিন্তু ভারতে থেকে শেখ হাসিনার রাজনৈতিক বক্তব্য দেয়া বন্ধ করা তুলনামূলকভাবে দ্রুত সমাধানযোগ্য বিষয়। ঢাকার মূল উদ্বেগ এখানেই। বাংলাদেশ মনে করছে ভারতের মাটিতে বসে শেখ হাসিনা যদি রাজনৈতিক বক্তব্য দেন, তাহলে তা দেশের অভ্যন্তরীণ রাজনীতিতে উত্তেজনা তৈরি করতে পারে। ফলে নয়াদিল্লি যদি প্রকাশ্য বা গোপনে এমন নিশ্চয়তা দেয় যে হাসিনা ভারতীয় ভূখণ্ড ব্যবহার করে সক্রিয় রাজনৈতিক প্রচারণা চালাতে পারবেন না, তাহলে বর্তমান অচলাবস্থা কাটানোর পথ তৈরি হতে পারে। এই উদ্বেগ অবশ্য নতুন নয়। ২০২৫ সালের এপ্রিলে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকের সময় তৎকালীন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসও ভারতকে অনুরোধ করেছিলেন যেন শেখ হাসিনা ভারত থেকে উস্কানিমূলক বক্তব্য দিতে না পারেন। তবে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়টি ভারতের জন্য অনেক বেশি জটিল। বাংলাদেশ ২০২৪ সালের ২৩ ডিসেম্বর ২০১৩ সালের প্রত্যর্পণ চুক্তির আওতায় আনুষ্ঠানিকভাবে হাসিনাকে ফেরত চায়। ২০২৫ সালের নভেম্বরে বাংলাদেশে তার মৃত্যুদণ্ডের পরও সেই অনুরোধ পুনর্ব্যক্ত করা হয়। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, প্রত্যর্পণের অনুরোধ প্রতিষ্ঠিত প্রক্রিয়া অনুযায়ী পরীক্ষা করা হচ্ছে। ভারতের সাবেক হাইকমিশনার পিনাক রঞ্জন চক্রবর্তী বলেছেন, এ ধরনের বিষয়ে চুক্তির বিধান এবং ভারতের আইনি প্রক্রিয়া অনুসরণ করতে হবে। একই সঙ্গে প্রত্যর্পণ চুক্তিতে কিছু নির্দিষ্ট পরিস্থিতিতে প্রত্যর্পণ প্রত্যাখ্যানের সুযোগও রয়েছে। ফলে রাজনৈতিক সিদ্ধান্ত নিলেই রাতারাতি শেখ হাসিনাকে ঢাকার হাতে তুলে দেয়া সম্ভব নয়। ভারতের অভ্যন্তরীণ আইন, আদালত এবং প্রত্যর্পণ চুক্তির বিধান সবকিছুই এখানে গুরুত্বপূর্ণ। তবে কিছু বিশ্লেষক মনে করেন, শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে ঢাকার অবস্থানের পেছনে অভ্যন্তরীণ রাজনৈতিক হিসাবও রয়েছে। পর্যবেক্ষক ডেভিড বার্গম্যানের মতে বাংলাদেশ হয়তো জানে যে ভারত সহজে শেখ হাসিনাকে প্রত্যর্পণ করবে না। তারপরও জনগণের কাছে নিজের অবস্থান স্পষ্ট করতে সরকার প্রত্যর্পণের দাবি জোরালো করছে। অন্যদিকে হাসিনা বাংলাদেশে ফিরে এলে সরকারের জন্য নতুন সমস্যাও তৈরি হতে পারে। তিনি সাবেক প্রধানমন্ত্রী এবং বর্তমানে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি। তাকে কারাগারে রাখা, বিচার ও সম্ভাব্য মৃত্যুদণ্ড কার্যকর প্রতিটি পদক্ষেপই আন্তর্জাতিক ও রাজনৈতিকভাবে অত্যন্ত স্পর্শকাতর হতে পারে।
ঢাকার জন্য হাসিনাকে ফেরত চাওয়া যেমন রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ, তেমনি তার প্রত্যাবর্তনও নতুন জটিলতার জন্ম দিতে পারে। বাংলাদেশ ভারত সম্পর্ক অবশ্য শুধু শেখ হাসিনাকে কেন্দ্র করে নয়, দুই দেশের মধ্যে বাণিজ্য, সীমান্ত নিরাপত্তা, যোগাযোগ, জ্বালানি, প্রতিরক্ষা এবং জনগণের মধ্যে যোগাযোগের মতো বহু গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক শাহাব এনাম খান মনে করেন, ঢাকার বর্তমান অবস্থানকে সরাসরি ভারত বিরোধী হিসেবে দেখার সুযোগ নেই। বাংলাদেশ ভারতের সঙ্গে বাণিজ্য, নিরাপত্তা ও যোগাযোগের সম্পর্ক বজায় রাখতে চায়। তবে 2024 সালের রাজনৈতিক পরিবর্তনের পর বাংলাদেশের বাস্তবতা বদলে গেছে। এ বিষয়টি ভারতকে আরও স্পষ্টভাবে স্বীকার করতে হবে। অন্যদিকে ভারতীয় বিশ্লেষকরা মনে করছেন, বাংলাদেশ, চীন, যুক্তরাষ্ট্র, তুরস্ক ও পাকিস্তানের সঙ্গে সম্পর্ক বাড়ালেও ভারতের গুরুত্ব কমবে না, কারণ ভৌগোলিক বাস্তবতা দুই দেশকে দীর্ঘমেয়াদে পরস্পরের উপর নির্ভরশীল করে রেখেছে। বাংলাদেশ ও ভারতের মধ্যে প্রায় 4096 কিলোমিটার দীর্ঘ সীমান্ত রয়েছে। ভারতের পূর্বাঞ্চলীয় নিরাপত্তা, যোগাযোগ ও আঞ্চলিক কৌশলের জন্য বাংলাদেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ। একইভাবে বাংলাদেশের জন্য ভারতের সঙ্গে বাণিজ্য ও আঞ্চলিক যোগাযোগও অপরিহার্য। তাই বর্তমান পরিস্থিতিতে সবচেয়ে বাস্তবসম্মত সমাধান হতে পারে একটি পারস্পরিক সমঝোতা। ভারত যদি নিশ্চয়তা দেয় যে শেখ হাসিনা তার ভূখণ্ড ব্যবহার করে বাংলাদেশের রাজনীতিতে সক্রিয় হস্তক্ষেপ করতে পারবেন না, তাহলে ঢাকার জন্য তারেক রহমানের ভারত সফরের পথ অনেকটাই সহজ হতে পারে। অন্যদিকে বাংলাদেশও চাইতে পারে শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে আইনি প্রক্রিয়াকে আলাদা পথে এগিয়ে নিতে। অর্থাৎ একদিকে প্রত্যর্পণ নিয়ে দিল্লির আইনি পর্যালোচনা চলবে, অন্যদিকে দুই দেশের রাজনৈতিক ও কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক করার প্রক্রিয়াও এগোবে। কারণ দুই দেশের কেউই দীর্ঘমেয়াদে সম্পর্কের ছেদ চায় না। ভারত বলছে তারেক রহমানের জন্য আমন্ত্রণ বহাল রয়েছে এবং তারা বাংলাদেশের সঙ্গে ইতিবাচক, গঠনমূলক এবং ভবিষ্যৎমুখী সম্পর্ক চায়। শেষ পর্যন্ত সমাধানের প্রশ্নটি দাঁড়াচ্ছে, দুই সরকার কে কতটা রাজনৈতিক ছাড় দিতে প্রস্তুত। হাসিনাকে ঘিরে উত্তেজনা অব্যাহত থাকলেও ভূগোল, অর্থনীতি ও নিরাপত্তা বাস্তবতা বাংলাদেশ ও ভারতকে পরস্পরের সঙ্গে কাজ করতেই বাধ্য করবে। তাই অচলাবস্থা ভাঙার সবচেয়ে কার্যকর পথ হতে পারে হাসিনার রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে ভারতের স্পষ্ট নিশ্চয়তা, প্রত্যর্পণ ইস্যুকে আইনি প্রক্রিয়ায় রাখা এবং একই সঙ্গে তারেক রহমানের উচ্চ পর্যায়ের ভারত সফরকে দ্বিপক্ষীয় সম্পর্ক পুনর্গঠনের নতুন সূচনা হিসেবে ব্যবহার করা। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।